আইএলস রাইটিং 1, 2 লিখতে যে আইডিয়া করতে পারছি না, সেন্টেন্স মেক করে সামনে আগাতে পারছি না, কিভাবে আমি এক্সটেন্ড হব, কিভাবে আমি মার্চ ফরওয়ার্ড করব, এই আইডিয়াগুলো আমার মাথায় আসছে না, বা আসলেও আমার কাছে মানসম্মত মনে হচ্ছে না, অথবা মক টেস্ট দিলেও বিভিন্ন জায়গাতে স্কোরে আটকে যাচ্ছি, বা আমার এক্সপেক্টেড যে স্কোর সেটা আসছে না। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে আইএলস রাইটিংয়ের ক্ষেত্রে আইডিয়া ডেভেলপমেন্ট করা অথবা ভিজুয়ালাইজ করা আগে থেকে, যে আমি এই পয়েন্টগুলো লিখব, এইভাবে যাব, সেটা খুবই জরুরি এবং খুবই ইম্পর্ট্যান্ট। এটা না হলে আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন না। এক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু খুবই কার্যকরী টিপস আজকে শেয়ার করব, যেগুলো আমি লাস্ট 8 to 10 ইয়ার্স স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং পড়াতে যেয়ে আমি দেখেছি এগুলো কাজ করে, স্টুডেন্টদেরও উপকার হচ্ছে। আমার হাত দিয়ে আমি অনেকগুলো স্টুডেন্ট অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছি, আইএলটিএস স্টুডেন্ট, কাজ হচ্ছে স্টুডেন্টদের, আশা করি আপনাদেরও হবে। তো ঠিক আছে, প্রথমে চলে আসি। ফার্স্ট অফ অল, আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে সবার আগে আমাদের যে জিনিসটা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 1 আসলে জিনিসটা কি, আইএলটিএস রাইটিং টাস্ক 2 আসলে জিনিসটা কি, আইএলটিএস এর ম্যানুয়ালটা কি, আইএলটিএস এর গাইডলাইনটা কি, আইএলটিএস আমাদের কাছে কি চাচ্ছে, কিভাবে লিখতে হবে, হাউ টু রাইট অ্যান্ড হাউ টু গো অ্যাহেড, আমরা কিভাবে এটা সামনে আগাবো, শেষ পর্যন্ত কিভাবে নিয়ে যেতে হবে এবং এটার ক্রাইটেরিয়াগুলো কি, খুব ভালোভাবে পিন পয়েন্টে আমাদের এটা জানতে হবে। আমি আমার লাস্ট 8-10 বছরের অভিজ্ঞতা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ভিতরে অলমোস্ট 60 থেকে 65% আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর প্রশ্ন বুঝেই না, কোনটা মেইন পয়েন্ট, কোনটা ধরে লিখতে হবে এটা বুঝতে যে সমস্যা হয়ে যায়, তাহলে লিখবেটা কি। এখন আপনারা যারা 4.5, 5.5 আটকে আছেন রাইটিংয়ের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই প্রবলেম অবশ্যই আছে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর মেইন পয়েন্টই না বোঝা, যে আসলে এখানে প্রশ্নটা কোনটা, এই পয়েন্ট না বোঝার কারণে আপনি যতই ভালো লেখেন আপনার স্কোর তো আসবে না। আপনাকে বলা হয়েছে আম গাছের বর্ণনা দিতে, আপনি লিখেছেন জাম গাছের বর্ণনা, যত ভালো দেন না কেন আপনার পয়েন্ট কিন্তু আসবে না, বা আপনার স্কোর, এক্সপেক্টেড স্কোর আপনি পাবেন না। ইটস অবভিয়াস, রাইট? অ্যান্ড ইউ নো দ্যাট দিস ইকুয়েশন ইজ রিয়েলি সিম্পল। ইফ দে ওয়ান্ট অ্যাবাউট ম্যাঙ্গো ট্রি, দেন ইউ ক্যানট রাইট অ্যাবাউট কোকোনাট। আপনার ম্যাঙ্গো ট্রি এর পরিবর্তে আপনি কোকোনাট ট্রি সম্পর্কে লিখতে পারবেন না, সুযোগ নাই, নারকেল গাছ সম্পর্কে লেখা যাবে না, রাইট? তো এবার আসি, you just need to know all the rules regulation, or I would rather say exam skills of IELTS writing task. IELTS writing এর এক্সাম স্কিল সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে, এবং সেটার জন্য আপনি কোথায় যাবেন, বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আমার এই চ্যানেলের বেশি না, জাস্ট 3টা ভিডিও আপনাদেরকে সাজেস্ট করব। IELTS রাইটিং টাস্ক 1 একাডেমিকের জন্য একটা, IELTS রাইটিং টাস্ক 1 জেনারেল ট্রেনিং এর জন্য একটা, আরেকটা হচ্ছে IELTS রাইটিং টাস্ক 2। এই 3টার ভিতরে যে কোনো 2টা আপনার দেখতে হবে। আপনি একাডেমিকের হলে একাডেমিক 1 এবং জেনারেল রাইটিং টাস্ক 2, একাডেমিক 1 এবং রাইটিং টাস্ক 2। আপনি যদি জেনারেল ট্রেনিং এর হন তাহলে জেনারেল ট্রেনিং 1 এবং রাইটিং টাস্ক 2, এই 2টা ভিডিও দেখবেন। এই 2টা লেসনে যেটা করা আছে সেটা হচ্ছে IELTS রাইটিং টাস্ক 1 এ কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, 6 থেকে 7 ধরনের প্রশ্ন আসতে পারে, বার গ্রাফ আসতে পারে, পাই চার্ট আসতে পারে, টেবল আসতে পারে, ম্যাপ আসতে পারে, সবগুলো দেখানো আছে, ক্লিয়ার করে দেওয়া আছে কি কি করতে হবে। এখানে আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, জেনারেল ট্রেনিং রাইটিং টাস্ক 1 এ 3 ধরনের লেটার আসতে পারে, ফর্মাল, ইনফর্মাল এবং সেমি ফর্মাল, একদম পরিচ্ছন্নভাবে দেখানো আছে। রাইটিং টাস্ক 2 তে মোটামুটি 7 রকমের এসে আসতে পারে, তার ভিতরে মোস্ট ফ্রিকোয়েন্ট হচ্ছে 3 টাইপস, এগ্রি, ডিসএগ্রি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং প্রবলেম সলিউশন। এই 3টা সহ টোটাল 7টা দেখানো আছে। ওপিনিয়ন ভার্সনও দেখানো আছে, এক্সপোজিটরি ভার্সনও দেখানো আছে, ক্লিয়ার করে আইডিয়া দেওয়া আছে। সুতরাং আপনার প্রথম কাজ, আপনার যদি আইএলটিএস রাইটিং সম্পর্কে সমস্যা থাকে তাহলে এখন আপনি বলতে পারেন স্যার আমি এগুলো সম্পর্কে জানি, আপনি এগুলো সম্পর্কে জানেন, ইউ নিড টু অ্যাডমিট দ্যাট। যদি আপনি এগুলো সম্পর্কে জানতেন তাহলে আপনার স্কোর 5.5 আরও বেশি আসতো। তার মানে আপনার বুঝে নিতে হবে যে আপনি হয়তো জানেন কিন্তু এখনও সম্পূর্ণটা না জানার কারণে বা প্রপারলি না জানার কারণে আপনার স্কোরটা ওই পর্যন্ত যাচ্ছে না। ইউ জাস্ট নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, কেয়ারফুল হলেন, তাহলে আপনার কি করতে হবে, যে কোনো 2টা লেসন এখান থেকে দেখতে হবে। এরপরে আরও একটা আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং এর মার্কিংটা কিভাবে হয়ে থাকে বা স্কোরিং ক্রাইটেরিয়াগুলো। 4টা ক্রাইটেরিয়া আছে, টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স। আপনার টাস্ক 1 এর জন্য একটা, টাস্ক 2 এর জন্য একটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, তারপরে আছে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, আরেকটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এই 4টা জিনিস আসলে কি, পিন পয়েন্টে আপনার বুঝতে হবে, একদম প্রপারলি বুঝতে হবে এই 4টা জিনিস আসলে কি। তারপরে যে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, ক্যামব্রিজের আপনার টার্গেট যদি 7+ হয়ে থাকে তাহলে ক্যামব্রিজ 1 to 18, আপনার টার্গেট যদি অল্প সময়ের ভিতরে 6 to 6.5 এর ভিতরে হয়ে থাকে তাহলে ক্যামব্রিজ 7 to 18।
এইখানকার যতগুলো রাইটিং টাস্ক 1 এর মডেল আনসার দেওয়া আছে, যতগুলো রাইটিং টাস্ক 2 এর মডেল আনসার দেওয়া আছে, সবগুলো দেখা লেখা, সবগুলো কমপক্ষে 2বার করে দেখা লিখবেন। প্রশ্ন পড়বেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দেখে লিখবেন। দেখে লেখার পর এইবার এটা আপনি নিজে লেখার চেষ্টা করবেন। নিজে যখন লিখবেন তখন হচ্ছে যেটা দেখে লিখেছেন বা মডেল আনসার যেটা, সেটার সাথে ম্যাচ করবেন। এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? যখন পার্থক্য করতে যাবেন তখন কিছু বিষয় আপনার সামনে আসবে, যেমন ওদের লেক্সিক্যাল রিসোর্স প্রিসাইজ, একদম প্রিসাইসলি ওরা কোন জায়গায় কোন শব্দটা ব্যবহার করতে হবে সেটা ওরা জানে। দ্যাট মিনস ওদের LR লেক্সিক্যাল রিসোর্সে আপনার ঘাটতি আছে, এটা নিয়ে কিছু কাজ করতে হবে। আপনার রাইটিং টাস্ক 1 রিলেটেড কিছু স্পেসিফিক ভোকাবুলারি আছে, যেমন ধরেন বৃদ্ধি পাওয়া, এটার 4-5টা সিনোনিম আপনার জানতে হবে। আপনার কমে যাওয়া, ডিক্রিজ, এটার 4-5টা সিনোনিম আপনার জানতে হবে। এরকম প্রিসাইজ কিছু ভোকাবুলারি আছে রাইটিং টাস্ক 1 এর জন্য। ঠিক তেমনি আপনার জেনারেল ট্রেনিং এর জন্য আছে, ঠিক তেমনি রাইটিং টাস্ক 2 এর জন্য আছে। যেমন এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে কোন ভোকাবুলারিগুলো আসতে পারে, প্রবলেম সলিউশনের ক্ষেত্রে কোন ভোকাবুলারিগুলো আসতে পারে, কম্প্যারিজন দেখাতে গেলে কোন ভোকাবুলারি আসে, এগুলোর আপনার প্রিসাইজ লেসন আপনি আমার চ্যানেলের আপনার এই প্লেলিস্টেই পাবেন, যে রাইটিং টাস্ক 1 এর জন্য কি কি ভোকাবুলারি প্রয়োজন, রাইটিং টাস্ক 2 এর জন্য কি কি ভোকাবুলারি প্রয়োজন। এইগুলোর যে লেসনগুলো আছে দয়া করে ওগুলো একটু দেখে ফেলবেন, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। দ্বিতীয় কোনো অপশন নেই, কারণ আইডিয়া ডেভেলপমেন্ট করতে হলে আপনার এগুলো লাগবে। আমি যে প্রসেসটা বলছি সম্পূর্ণ প্রসেসের একটা জায়গাতে যদি ঘাটতি থাকে আপনার আইডিয়া ডেভেলপমেন্ট হবে না। তো যেখানে ছিলাম, তাহলে হচ্ছে আপনার কি করতে হবে, ভোকাবুলারিগুলো শিখে ফেলতে হবে। শিখে ফেলার পর এইবার যে ঘাটতিটা প্রথমে দেখা দিল লেক্সিক্যাল রিসোর্স, এরপরে হচ্ছে আপনার ওয়ার্ড কলোকেশন। এখন ওয়ার্ড কলোকেশন ব্যাপারটা কি? ওয়ার্ড কলোকেশন ব্যাপারটা যদি আমি আপনাকে একটু বোঝাই, তাহলে এটা হচ্ছে যে শব্দের সাথে যে শব্দটা যায়। যেমন রিড আউট, রিড আউট মানে হচ্ছে পড়া। এখন রিড ইন কিন্তু বলে না, বলে রিড আউট, কারণ এই দুইটা ওয়ার্ড একসাথে যায় এবং এটা বহুল প্রচলিত। এটাকে বলে ওয়ার্ড কলোকেশন, মানে যে শব্দটা যে শব্দের সাথে যায়, যে শব্দটা যে শব্দের সাথে সুইটেবল বেশি, সেটাও আমাদের জানতে হবে। সেটা কোথা থেকে জানবো? ওই যে আমি বলেছি, আপনার হচ্ছে যতগুলো মডেল আনসার দেওয়া আছে ক্যামব্রিজ 1 থেকে 18 পর্যন্ত যতগুলো মডেল আনসার দেওয়া আছে সবগুলো আপনার হচ্ছে কি করতে হবে, কভার করতে হবে। কভার করলে আপনার ওয়ার্ড কলোকেশন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেটা আসে দেখবেন যে গ্রামারের বিষয়টা, আপনি কি লিখছেন, সব সিম্পল সেন্টেন্স লিখছেন, ছোট সিম্পল সেন্টেন্স লিখছেন, আর ওরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড স্ট্রাকচার ব্যবহার করছে, কারণ ওদের সেন্টেন্সগুলো তুলনামূলক বড় হবে। কেন? কারণ আমরা লিঙ্কার্সের ব্যবহার করতে পারি না, আমরা কন্ডিশনালসের ব্যবহার করতে পারি না। তাহলে আপনার গ্রামারের দুইটা পার্টে মনোযোগ দিতে হবে। এক হচ্ছে আপনার লিঙ্কার্স, আরেকটা হচ্ছে কন্ডিশনালস, যেখানে সেন্টেন্সকে আপনি বড় করতে পারবেন। তো এটা আপনার ক্লিয়ার করতে হবে। এবং তারপরে যে লাস্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনার দৈনিক লেখার অভ্যাস করতে হবে। দেখুন, আপনি যেমন একজন ভালো বক্তা হতে হলে, ইফ ইউড লাইক টু বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার, দেন ইউ নিড টু স্পিক এভরিডে। জাস্ট লাইক দ্যাট, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ অ্যাপ্রোপ্রিয়েট রাইটার, if you'd like to become an affluent writer, you need to write every day. There is no alternative options. আপনি মনে মনে যতই চিন্তা করেন, আপনি যত কিছুই ভাবেন না কেন, আপনি যদি রেগুলারিটি মেনটেন করে না লিখেন, আপনি কখনোই ভালো রাইটার হতে পারবেন না। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়ন হয়, সেটার রাইটিং ভার্সন আমি যেটা বলি সেটা হচ্ছে লিখতে লিখতে লেখক হয়। তো আপনাকে প্রচুর পরিমাণ লিখতে হবে। আপনি দেখে দেখে লেখেন, আপনি না দেখে লেখেন, আপনি নিজে নিজে লেখার চেষ্টা করেন। আপনি হচ্ছে যে কোনো ম্যাগাজিন, যে কোনো ইংলিশ জার্নাল, যে কোনো ইংলিশ আপনার হচ্ছে রিসার্চ পেপার, হোয়াট এভার, যেটাই হোক না কেন, আপনি দেখে দেখে লেখার চেষ্টা করেন। আপনি যত বেশি লিখবেন আপনি এখানে তত ভালো করবেন, যত বেশি লিখবেন তত ভালো করবেন। মাথায় রাখবেন, আমাদেরকে যখন বলা হয় কোনো একটা কিছু লিখতে, আমাদের যেমন ওয়ার্ডের স্বল্পতার জন্য আমরা যেমন লিখতে পারি না, এটা একটা বিষয়, ঠিক তেমনি ওই বিষয় সম্পর্কে স্পেসিফিক ইনফরমেশন অথবা ওই বিষয় সম্পর্কে কিভাবে লিখতে হয় সেটা না জানার কারণেও আমরা লিখতে পারি না, এটাও কিন্তু একটা বড় বিষয়। শুধুমাত্র ওয়ার্ড জানি না বিধায় লিখতে পারি না, বিষয়টা কিন্তু এরকম না। ইটস নট লাইক দ্যাট। আমাদের হচ্ছে আমরা ওই সম্পর্কে অন দ্যাট পার্টিকুলার টপিক আই ডোন্ট হ্যাভ ইনাফ ইনফরমেশন, আই ডোন্ট হ্যাভ প্রিসাইজ ডিরেকশন টু রাইট, হোয়াট টু রাইট, দ্যাটস ওয়াই আই ক্যান্ট রাইট। এটা আপনাকে বুঝতে হবে এবং অ্যাডমিট করে নিতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সো রিড মাচ, রাইট মাচ, রিড মাচ, রাইট মাচ। আপনি যদি একজন ভালো রাইটার হতে চান, আপনাকে বেশি বেশি পড়তে হবে এবং বেশি বেশি লিখতে হবে, এটার কোনো ধরনের কোনো বিকল্প নাই। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে ইনস্ট্রাকশনগুলো দিলাম ফলো করার চেষ্টা করেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আই শ্যাল বি দেয়ার ফর ইউ। আপনার যদি রাইটিং সম্পর্কে কোনো আরও ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি আইএলটিএস মক টেস্ট সম্পর্কে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর যদি আপনি আপনার রাইটিং অ্যাসেস করাতে চান ফ্রিলি, ইউ ক্যান সাবমিট ইট ইন মাই গ্রুপ।
আমার গ্রুপ এবং পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার সাথে কানেক্টেড থেকে 24/7 আপনি আমার সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।